ধন্যবাদ। আমি পুরো এই ইস্যু তো প্রক্রিয়াটা আছেই। যথাযথ হচ্ছে কিনা। জি। জি। এটা তো আছেই। তার আগে আমি আহ, যে প্রসেস চলছে আমি মনে করি সেখানে একটা অ্যাম্বিগুইটি আছে। যেমন ধরুন আমি আজকে ব্রিফিংটা শুনছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল কথা বলছিলেন। তারা আসলে এখনো ঠিক সেই অর্থে আমরা যাকে গ্রেফতার বলি আমি মনে করি না তারা সেটা হয়েছেন। উনি খুব ক্যাটাগরিকলি বলছেন যে 9 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন, তাদের ওপরে সেনা আইন সেভাবে প্রযোজ্য হবে না। বাকি তার মানে উনি এটা বলেন না যে বাকিদের উপরে সেনা আইন প্রযোজ্য হচ্ছে, কিন্তু আমার এই কথাতে বোঝা যায় তাদেরকে যেভাবে রাখা হয়েছে এটা আসলে সেই অর্থে আমাদের যে ক্রিমিনাল কোর্টের যে ধরনের মানে পরোয়ানার ক্ষেত্রে যে ধরনের ডিটেনশন, এটা সেই ধরনের ডিটেনশন হুম। না। আমি ধারণা করছি তার বক্তব্য, আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি, তাদের উপরে সেনা আইনই আসলে প্রযুক্ত হচ্ছে। আমি একটা জিনিস ডিবেট সামনে আসবে বলে আমি মনে করি, সেটা হচ্ছে সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইনে হবে, এটা একটা বেসিক রুল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আর্টিকেল 3 এর 1 এ আমি মানে এই জিনিসটা ঘাটলাম, ঘেটে পেলাম, এখানে বলা আছে খুব স্পষ্ট ভাবে যে বাংলাদেশ বা অন্য কোনো দেশেরও কোনো ডিসিপ্লিন ফোর্স, কারণ আমাদের সাথে তো কারো যুদ্ধ হতে পারে, সে সে এখানে যদি সেটা করে, ডিসিপ্লিন ফোর্সের বা অক্সিলারি ফোর্সের যে কোনো মেম্বার, তাদের ইন্টেলিজেন্স যে কারো এখানে বিচার হতে পারে সদস্যের আইসিটিতে। সো টেকনিক্যালি আইসিটির সেই স্কোপ আছে এদেরকে মানে সার্ভিং অফিসারদেরও বিচার করা, আইন অন্তত তাই বলছে। কিন্তু আমি সেনাবাহিনীর ব্রিফিং শুনে মনে হলো তারা মনে করছেন এটা সেনা আইনে হওয়া উচিত। তো সামনের সময় আমার ধারণা এটা নিয়ে খানিকটা ডিসপিউট হবে, যদিও সেই কর্মকর্তা একজন মেজর জেনারেল পদমর্যাদা, তিনি বলছেন যে বাংলাদেশের সংবিধান এবং আইন, উনি এটা রিপিট করেছেন, এটার মধ্য দিয়ে যে কোনো কিছু তারা করতে চান এবং ইনসাফ চান। ইনসাফ চাওয়া ডাজন্ট নেসেসারিলি মিন আইসিটি মানতে হবে। ওনারা যদি মনে করেন যে তাদের যদি মনে হয় যে এখানে সেনা আইনই প্রযুক্ত হবে, সেটা হতে পারে। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, এটা নিয়ে যাতে আমাদের কোনো টার্ময়েল তৈরি না হয় আমরা এটা একটু দেখতে চাই, যে এটা অন্তত একটা খুবই ভালো একটা আলাপ আলোচনা এবং লিগাল জেনুইন ব্যাখ্যার মাধ্যমে যাতে এটা শেষ হয়। এরপর আপনি যে কথাটা বলছিলেন সেটা শুধু না, ইনফ্যাক্ট আইসিটিতে চার্জশিট দিলে কারো নির্বাচনে পার্টিসিপেট করা অনুপযুক্ত এরকমও ঘটনা ঘটেছে, বা এখন যেটা হয়েছে আমি দুটোর কোনোটাকেই সঠিক বলে মনে করি না, এটা আসলে সাসপেন্ড হতে পারতো। আমরা কাউকে অভিযুক্ত করা মানে হচ্ছে উনি অভিযুক্ত, এটা প্রমাণিত নন যে উনি আসলে সেটার জন্য তিনি শাস্তিপ্রাপ্ত হচ্ছেন কিনা। সো আমি এটাকে মানে খুবই বেসিক জুরিসপ্রুডেন্স, এনাদেরকে আসলে আপনি সাসপেন্ড করে রাখতে পারতেন, এদেরকে হুম। বরখাস্ত করব, তারপর আমি যদি এটা হয় না হয় তাহলে আমি চাকরিতে পুনর্বহাল করব। যদি হয়ে থাকে, আমরা জানি না আসলে পুনর্বহাল করা হবে বা এরকম কোনো আইন বা নিয়ম বা বিধি আছে কিনা, না থাকলেও আসলে এটা আমি মনে করি না এটা সঠিক হয়, এটা ভুল হয়। হুম। এবং এই ঘটনাগুলো কি বিচার প্রক্রিয়াকে পরবর্তীতেও প্রশ্নবিদ্ধ করবে কিনা? অনিবার্যভাবে করতে পারে, করতে পারে। আমরা তো বেসিক জুরিসপ্রুডেন্সের কিছু বেসিক তো আমরা ভাঙতে পারি না। আমাকে অভিযুক্ত করা হলো, মানে তদন্ততে যদি অভিযুক্ত হওয়াটাই বিরাট বড় ব্যাপার হয়ে থাকে তাহলে তো আসলে কোর্ট টোর্টের দরকার নাই। আমরা কোর্ট বলে একটা বস্তু থাকে, কারণ হচ্ছে যিনি এটা তদন্ত করেন, এবং কোর্টেরও স্টেজেস থাকে, কিন্তু যিনি তদন্ত করেন তিনি, তাকে আমরা মনে করি না উনি একটা পক্ষ। এই যে আমাদের এখানে যে প্রসিকিউশন টিম আছে, চিফ প্রসিকিউটরের নেতৃত্বে যারা আছেন, এরা প্রত্যেকে তো আসলে একটা পক্ষ। হুম। সো ওনার তদন্তের ভিত্তিতে যদি কাউকে অ্যাকিউজ করে বলি যে উনি নির্বাচন করতে পারবেন না, এটা আসলে খুব বেসিক জায়গাটাকেই ক্ষতিগ্রস্ত করে বলে আমি মনে করি, এবং অবশ্যই অনিবার্যভাবে এগুলো প্রশ্ন তৈরি করে। এখানে একটু একটা ছোট ফুটনোট আছে, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমাদের এই মানে আমাদের কমিশন থেকেও এই ধরনের একটা সাজেশন গেছে, এটার সাথে আসলে খুব ব্যক্তিগতভাবে এটার সাথে আমি একটু অ্যাগ্রি করি না, তখনও করিনি, আমি এখনো করি না, এটা একটু বলে রাখলাম।